গত বেশ কয়েকটা পর্ব থেকে রায়বাড়িতে বিয়ে লেগেছে। সোমার বিয়ে। দেখা যাক এই পর্বতে সোমার বিয়েটা হয়েই যায় কি না। নমস্কার সুপ্রিয় শ্রোতা, চলুন বেশি দেরি না করে পরবর্তী অংশগুলো শুরু করে দিই। সঞ্চিত আর সোমার কথোপকথন আরও দুজনের কানে এলো। তীর্থ আর তিতলি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তীর্থর নিজেকে খুব ছোট লাগছে। তিতলিও কি করবে বুঝতে পারছে না। চা নিয়ে ঢুকে পড়ল ঘরে। সবাই কেমন থমকে রয়েছে। এ অবস্থায় কি করা উচিত? এই বাড়ির মেয়ে হয়তো নয় সোমা, কিন্তু এ বাড়ির মতোই বড় হয়েছে সে। সঞ্জিত বা তীর্থ কারো সাথেই কোনো সম্পর্কে যায় না সামাজিকতায়। সবার মাঝেই চাপা অস্থিরতা। এর মাঝেই মাথা ঠান্ডা রেখে তীর্থ সোমা আর জিতকে বলে, তোরা যদি একটু বুঝতে দিতিস, আমি নিজে দায়িত্ব নিয়ে তোদের বিয়েটা দিতাম, এত কিছুই হতো না। বাইরের কোনো মানুষ এত কটু কথা বলার সাহসও পেত না। সঞ্জিত অবাক হয়ে চেয়ে রইল। কি বলছো এসব তীর্থদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তীর্থ পকেট থেকে চিত্তরঞ্জনের ফেলে যাওয়া চিরকুটটা তুলে ধরে। চিরকুটে সোমার চরিত্র নিয়ে মোটা দাগে কিছু মিথ্যা রটনা লেখা আছে। চিরকুটটা পড়ে দুজনেই কথা হারিয়ে ফেলে। সঞ্জিত শুধু বলে, তীর্থদা, আমি বলে বলছি না, আমার চেয়েও তুমি ভালো করে জানো কথাগুলো কতটা মিথ্যা। আমি জানি রে, কিন্তু এই মুহূর্তে কি করা উচিত সেটা আমার জানা নেই। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। কোন সম্পর্ক কোথায় গিয়ে ঠেকছে কিচ্ছু বুঝতে পারছি না। তীর্থ আর তিতলিকে সোমার ঘরের দিকে যেতে দেখেই বড় বউ তপতী দেবী নিজের ঘর থেকে সোমার ঘরের দিকে আসছিলেন। শেষের কথাগুলো পুরোটাই কানে এসেছে তপতী দেবীর। এদিকে ততক্ষণে মেজমা, শুভ, প্রণব, জয়িতা সকলেই চলে গিয়ে এসেছে ঘরের কাছে। বড় বউ তপতী দেবী এসে শুরু করলেন, দেখেছো কত বড় অপয়া তুমি? পাড়াতে আর টেকা যাবে না এই মেয়ের জন্য। আর তোমার চিন্তায় চিন্তায় আমার ছেলে মেয়ের বাপ এখন শয্যা সাই। আমার ছেলের মাথা তো খেয়েছো, সাথে মেজোটারও খেয়েছো। ছি ছি ছি, ভাই বোনের সম্পর্ককে নর্দমায় নিয়ে গেছো তুমি। দিদি, লতাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না তুমি। না না, বাজে কথা কেন বলবো? বাপ কাকারা খুঁজতেছে লগ্নভ্রষ্টা মেয়েকে কোন পাত্রস্থ করা যায়। আর মেয়ে যেই দেখলো খেলো, সে বাড়ির ছেলেদের জীবন নিয়ে ঝিলিমিনি খেলতে ব্যস্ত হয়ে গেল। আর একটাও বাজে কথা বলবে না তুমি দিদি। কেন কেন রে মেজো, কি ভুল বলেছি? তুই তো সবসময় মেয়েকে আশকারা দিয়ে মাথায় করেছিলি না? তীর্থ, মা আর সঞ্জিত জেঠিমা বলে বড় বউকে সামলাতে গেল। বড় বউ খেপে গিয়ে আবার বলে উঠলেন, আমার স্বামী এ সংসারের জন্য করতে করতে আজ মরতে বসেছে। আর সবাই মেয়েকে নিয়ে আদিক্ষেতে গলে গলে পড়ছে, একবারে গলে গলে পড়ছে। কাল থেকে এ বাড়িতে আর এক হাঁড়িতে ভাত হবে না, আমি বলে দিচ্ছি। সবাই ভাতের হাঁড়ি আলাদা করো। আমি আমার ছেলে মেয়ে স্বামীকে দিয়ে এই নোংরা জায়গায় থাকতে পারবো না। কি থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। বাড়ির সবাই, এমনকি পাড়ার লোকেরাও জানলো বড় বউ হাঁড়ি আলাদা করার দাবি তুলেছে। তীর্থ আর তিতলি জোর করে মাকে নিয়ে গেল। সোমা এখনও বউয়ের সাজে। কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে। হঠাৎ দম বন্ধ একটা অনুভূতি চেপে ধরল সোমাকে। ঘরের দেয়ালগুলো মনে হয় চেপে ধরবে তাকে এখনই। সোমা ছাদে যেতে চাইলে সাবিত্রী দেবী বাধা দিয়ে উঠলেন। সোমা হেসে বললেন, ভয় পেও না মেজমা, এত কলঙ্ক নিয়ে মরে গেলে সব যে সত্যি হয়ে যাবে। আমি একটু একা থাকতে চাই। আর এর মাঝে যদি কোনো পাত্র জোগাড় হয় জানিও, আমি সোজা ছাদনাতলায় চলে যাব। সবাইকে দ্বিধায় রেখে সোমা তার ক্যানভাস আর রং তুলি নিয়ে ছাদে উঠে গেল। প্রণব একটু দ্বিধা নিয়ে সাবিত্রী দেবীকে বলল, ওকে একা ছাড়াটা কি ঠিক হলো? কাউকে তো যেতে তো মানা করেছে। কী যে করি কিছুই বুঝতে পারছি না। আপনারা অনুমতি দিলে আমি যাই। আমাকে হয়তো ভদ্রতার খাতিরে উনি কিছু বলবেন না। সাবিত্রী দেবীর সম্মতি নিয়ে ছাদের দিকে পা বাড়ায় প্রণব। মনে বেশ কিছুটা সংকোচ আর হাতে জিলাপির ঠোঙা নিয়ে ছাদে এলো প্রণব। প্রণবকে দেখে বেশ হাসি মুখে সোমা বলে ওঠে, আরে বিয়েবাড়ির চক্করে পড়ে শুধু জিলিপি কিনে আপনার দায় যায়নি, বিলানোর দায়িত্ব এসে পড়েছে দেখি। সোমার এত সাবলীন কথায় ভদ্রলোক একটু ভরকেই গেল। অধিক সুখে মানুষ মনে হয় পাথর হয়ে যায়। সোমলতাও কি তাই হয়ে গিয়েছে? তাই তো দেখছি। রবিবাবুর বাড়ি দেখতে এসে
বিয়ে দেখতে পাবো ভাবিনি। যত দোষ আপনার ওই রবিবাবুরই। কেন, আমার রবিবাবু আবার কি করলো? ওনার কোনো গল্পের ছায়া মনে হয় এই বাড়িতে পড়েছে। সব কিছু কেমন যেন নাটকীয়তে ভরা। নিজেকে রবিবাবুর নায়িকা ভাবছেন বুঝি? সেরকমই তো লাগছে। তবে রবিবাবুর নায়িকারা এভাবে বেঁচে থাকতো নাকি মরে যেতে পছন্দ করতো সেটা অবশ্য বলতে পারছি না। আপনারও কি মরার প্ল্যান আছে নাকি? না, সেভাবে কিছু ভাবছি না। আসলে এবারই দু একজন মানুষ বাদে প্রতিটা মানুষ অনেক ভালোবাসে আমাকে। তাদের কাছে কোথাকার কোন চিত্ররঞ্জন। তার জন্য আমি আমার জীবন দিয়ে এই মানুষগুলোকে আজীবন কীভাবে কষ্টে রাখি বলুন তো? চিত্ররঞ্জনটা আবার কে? হো, যার সাথে ছাদনাতলায় এখন মালা বদলের কথা ছিল, মানে বিয়ের পাত্র ছিলেন যিনি। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। সোমা বেশ আয়েশ করে একটা জিলাপি মুখে পুরল, যেন অমৃত মুখে দিল। প্রথম লগ্ন তো পার হয়ে গেল, পরের লগ্ন যে বাকি আছে কতক্ষণ? প্রণব ঘড়িটা দেখে বলে, আর ঘন্টাখানেক পর পরের লগ্ন শুরু হবে। জিলাপি খেতে খেতে সোমা আবার বলে ওঠে, আপনার কি মনে হয় এত অল্প সময়ে পাওয়া যাবে পাত্র? যদি না পাওয়া যায় তাহলে কি করবেন? এই যে জিলাপিটা খাচ্ছেন না, এইটা কালুদার হাতের স্পেশাল জিলাপি। এই এলাকার বিখ্যাত জিলাপির কারিগর এই কালুদারা। বাপদাদা পূর্বপুরুষের কাছ থেকে জিলাপির শিল্প তাদের মনে। আমার মনে হয় রবিবাবু এই জিলাপি খেয়েছেন। আপনি কোন কথা থেকে কোন কথায় চলে গেলেন? আরে না, ঠিক কথাতেই আছি। শুনুন, এই মিনিট 30-এর মধ্যে যদি আমার জন্য কানা খোড়া যাই হোক কিছু একটা না জোটে, সোজা চলে যাব কালুদার কাছে। বলবো, তোমার সব জিলিপি আমি বানিয়ে দিব কালুদা। এই লগ্নভ্রষ্টা পাপিকে বিয়ে করে উদ্ধার করো তো, আমার যে আর মরারও রাস্তা নেই। ইয়ার কি করছেন? শান্ত চোখে প্রণবের দিকে চোখ তুলে সোমা বলে, আপনার মনে হচ্ছে আমি ইয়ার্কি করছি, বা আপনার সাথে ইয়ার্কি করার কোনো অবস্থায় আছি? বিয়ে কি আপনার জন্য হলো না নাকি? যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে কি আপনি বলেছিলেন বিয়ের আসর থেকে পালিয়ে যেতে? নিজেকে ভেবে দায়ী করছেন কেন বলুন তো? শুনুন প্রণববাবু, নাম ঠিক বললাম তো নাকি? সকাল থেকে ওই নামেই তো আপনাকে সকলে ডাকছে শুনছি। প্রণব এইবার কিছুটা মাথা নাড়ল। এই সমাজে ছেলেদের দোষ নেই, একটা প্রবাদ আছে জানেন তো, পালানো ছেলে মাথার মণি আর পালানো মেয়ে কলঙ্কিনী। এই যে বিয়ের আসরে লোকটা চলে গেল, কেউ কিছু বলবে না, সবাই ভাববে মেয়েটারই দোষ। আর চরিত্র নিয়ে কালি ছেপে দেওয়া তো এই সমাজ দায়িত্ব মনে করে। এক এক চরিত্রের দোহাই দিয়ে মেয়েদের এক এক সময় জ্যান্ত পুড়িয়ে ফেলা হয়েছে। কই, ছেলেদের তো সে অপবাদ লাগেনি। বিধবা বিবাহ, সহমরণ দায় সবই তো মেয়েদের, তাই না? একবার ভেবে দেখুন, আগের দিনে কন্যাদায়ের নামে ছোট ছোট মেয়েগুলোকে বিয়ে দিত বুড়ো বুড়ো সব লোকগুলোর সাথে। বছর না যেতেই পরপারে পাড়ি দেওয়া ওই বুড়োগুলোর বিধবাকে হয় জ্যান্ত পুড়িয়ে মারা হতো, নয়তো বেঁচে থাকলে মরার মতো করে ফেলে রাখা হতো। এই পৃথিবীর সব দায় মেয়েদেরই নিয়ে আসতে হয় প্রণববাবু। আমার কিন্তু মেয়ে হয়ে জন্ম নেওয়াতে কোনো আক্ষেপ নেই, এটা আবার আপনি ভাববেন না। তাহলে ছেলেদের এত দোষ দিচ্ছেন কেন? না, দোষ তো ছেলেদের না, দোষ এই সমাজের। এই সমাজে ছেলেরা কিছু করে না, শুধু ভোগ করে আর নিজেকে বাঁচানোর জন্য কিছু নিয়মকানুন তৈরি করে দেয়। বাকি যা কিছু সব তো মেয়েদেরই কাজ। আপনার কথাগুলো চিন্তার বেশ খোরাক দেয়। জানেন, মাকে নিয়েও একসময় খুব অভিমান কাজ করতো। মানে যে মা দত্তক নিয়েছিলেন আমাকে, সেই মা। এখন মনে হয় যখন সন্তান ছিল না তখন শুধু সন্তানটাই চেয়েছিলেন তিনি। পরে নিজে যখন মা হলেন তখন মনে ভয়ই ঢুকে গিয়েছিল এই মেয়েটাকে নিয়ে। একে তো মেয়ে, দেখে শুনে রাখতে হবে, তারপর আবার বিয়ের ঝামেলা, টাকা পয়সার খরচের ব্যাপার, সব মিলিয়েই অবচেতনে মনে হয় আমাকে নিয়ে একটা ভয়েই থাকতেন তিনি। সোমার কথা শেষ হতে না হতেই তিতলি এসে বলে, বরপক্ষের কিছু লোক এসেছে বসার ঘরে, কিসব আলোচনা চলছে আমি শুনেছি। রতনবাবু বলে এক লোক এসে মাপ চাইলেন, বললেন ওনার কারণেই নাকি সব কিছু হয়েছে। উনি একটা ভুল তথ্য দিয়েছিলেন চিত্ররঞ্জন দাকে, আমাদের বাণিজ্যের জাহাজ ডুবে গেছে আর আমরা সর্বশান্ত হয়ে যেতে পারি, এসব শুনেই নাকি উনি ভড়কে গেছেন। প্রণব ক্ষেপে গিয়ে বলে, সেই জন্য বিয়ের আসর থেকে পালিয়ে যাবে? উনি আবার ফিরে এসেছেন, পরের লগ্নে বিয়েতে বসতে আপত্তি নেই ওর নাকি ওনার। কি?
ওনারা গেস্ট হাউসে আছে। আমাদের বাড়ি থেকে আপত্তি না থাকলে বর আসবে। এরই মাঝে ছাদে চলে এলো সঞ্জিত, মেজমা, মেজমামা, সেজমামা, ছোটো মাসি, মা এবং সৌম্য। ছোটো মাসি এসেই বলল, ভগবান মুখ তুলে চেয়েছে রে সোমা, যা যা সময় নষ্ট করিস নে, সাজটা একটু ঠিক করে নে দেখিনি, বর চলে এসেছে। বাবা, কত কেলেঙ্কারি থেকে মুক্তি পেলি রে। মুক্তি আর কই পেলাম ছোটো মাসি, যা কালি ল্যাপার তা তো লেপেই গেছে। শোন সোমা, মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়, সব ভুলে নতুন করে শুরু করতো। আর এ বাড়িতে আরও মেয়ে আছে, তাদেরও বিয়ে দিতে হবে। এখন তুই যদি এমন কিছু করিস তাহলে শুধু মান সম্মান না, এ বাড়ির বাকি মেয়েগুলোরও কিন্তু ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে যাবে। চিন্তা করো না মাসি, আমি আসছি। এই বলে সোমা তার মা অদিতির হাত ধরে বলল, যাও মা, তুমি জামাই বরণ করে নাও, দেরি হলে এই লগ্নও চলে যাবে কিন্তু। সাবিত্রী দেবী এসে সোমাকে জড়িয়ে ধরলেন। সোমা বলল, চিন্তা করো না মেজমা, সব ঠিক হয়ে যাবে। তিতলি, চল তো, আমার শাড়ির কুচি আর চুলগুলো একটু ঠিক করে দে। তিতলি সোমাকে নিয়ে চলে গেল। অদিতি আর বাকি সবাইকে নিয়ে জামাই বরণ করতে চলে গেল। ছাদে পড়ে রইল শুধু সাবিত্রী দেবী আর প্রণব। দুজনেই বুঝেছে এই লোভী ছেলেটা সোমার জীবন নষ্ট করে দিবে। বিয়েবাড়ির মতো একটা উৎসবে হঠাৎ করেই একটা অজানা বুক চাপা কষ্ট আর অদৃশ্য ছায়ার মতো কিছু মানুষ তার বুকে চেপে নিয়ে নিচে নেমে গেল। তীর্থ সব শুনেই শুধু চুপ করে রইল। মায়ের মাথার দিব্যি, বাবার দিব্যি, সব কুসংস্কার জেনেও কেন যেন সে কিছুই করতে পারল না। ওর মাথাতে কেন একবারও এলো না যে সোমা আর জিৎ দুজন দুজনকে পছন্দ করে। সে কিভাবে একটা মিথ্যে স্বপ্ন নিয়ে জীবন সাজিয়ে যাচ্ছিল। আসলে দোষ তো তীর্থরই। সোমাকে বোনের চোখে কেন দেখতে পারল না সে? কিন্তু বোনের চোখে দেখাটা তো দরকার ছিল। শুধু রক্তের বন্ধন নাই ভেবে এত বড় একটা ভাবনা ভেবে ফেলা অপরাধ, আর সেই অপরাধেরই শাস্তি পাচ্ছে সে। জীবন তো আর কারো হিসেবে চলে না, জীবন চলে তার নিজের হিসেবে। তখন সব হিসাব ছেড়ে দিতে হয়, জীবনকে দিতে হয় তার দায়িত্ব। সঞ্জিত নির্বাক, সবই তো ছিল, শুধু তার একটু সাহসের অভাবেই আজ এত কিছু হয়ে গেল। কিন্তু এত সাহস তার কী করে হতো? তীর্থদার ডায়েরি পড়ে সে যখন জেনেছে এত কিছু, কিভাবে সে সম্পর্ককে মেনে নিত? কেন কেন ওরা দুজন সোমাকে বোন ভাবতে পারলো না? আসলে ভাবা যায় না। এক ভাগ্য বিতাড়িত মেয়ে হয়ে যখন সোমা বাড়িতে এসেছিল, তখন আর কেউই ছোট বাচ্চা ছিল না। সবারই মনোজগতে আবেগ ছড়িয়ে ছিটিয়েছিল। সঞ্জিতের তখন কিশোর বয়স, সবাইকে ভালো রাখতে হবে, সবাই ভরসা করবে, এই বোধেই সে জর্জরিত ছিল। একসময় সোমাকে দেখে শুনে রাখতে রাখতেই সোমার ওপর একটা ভালো লাগা, একটা অধিকার বোধ কাজ করা শুরু করে মনের অজান্তেই। এই ভালো লাগাটা কি অন্যায় ছিল? তারই কি শাস্তি সে পাচ্ছে এখন? কিভাবে তীর্থদার মুখোমুখি হবে সে? আর সেই চিরকুট, যেটা চিত্তরঞ্জনবাবু রতনবাবুর হাতে দিয়ে পালিয়ে গিয়েছিল। কেউ জানুক আর না জানুক, সে তো জানে সোমার সাথে শুধু তার মনটাই ছিল, আর কিছু না। মা সাক্ষী, মা তো নিজেও চেয়েছিল সোমাকে কাছে রাখতে, সেটাও তো হলো না। ভবঘুরের মতো উদাসীন ছিল। বাড়ির ব্যবসা, থাকা খাওয়ার নিশ্চয়তায় কখনো ভাবেনি সোমাকে নিয়ে সংসার করলে নিজের পায়ের একান্ত মাটিটা শক্ত করতে হবে। তীর্থদার ডায়েরি তার চোখ খুলে দিয়েছিল। কিন্তু কি হলো এখন? ভবঘুরে গোছানো জীবনটা, সেই জীবনটাই সোমাকে অপদস্থের হাত থেকে রেহাই দিতে পারল না, বরং চিত্ররঞ্জনের মতো এক পিশাচের হাতে তাকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকলো না। চিরকুটের কথা সবাইকে জানালে কেলেঙ্কারি রটে যাবে, রায়বাড়ির কেলেঙ্কারি ছড়িয়ে যাবে দেশের সব প্রান্তে। লগ্নভ্রষ্টা মেয়ের চেয়ে পিশাচ স্বামী নিয়ে সংসার করাটাও যেন বেশি গৌরবের এ সমাজে। সঞ্জিত চাইলেও দুঘা দিতে পারবে না, বরং সোমার বিয়ের পিঁড়ি ধরে তাকেই সাত পাকে ঘোরাতে হবে বিয়ের মণ্ডপে। দিন শেষে দায়িত্ব তাকেই নিতে হবে এ বাড়ির। চিত্ররঞ্জন যখন বিয়ের আসর ছেড়ে পালালো তখনও ভাবেনি সে আবার ফিরে আসবে। সেই চিরকুট লেখার পর এভাবে ফিরে আসাটা দুঃসাহসিক ব্যাপার। খুব কম মানুষই পারে এই দুঃসাহসটা দেখাতে। আসলে পালিয়ে আসার জন্য মেয়ের চরিত্র নিয়ে কথা তুললে কেউ প্রথমে ঘাটাতে চায় না ছেলেকে, মেয়ের দোষী সবাই আগে দেয়। প্রমাণ সাক্ষী এটা তো পরের কথা, বিয়ের আসর থেকে অনেক আগেই সরে আসা যেত, কিন্তু দোষটা নিজের ঘাড়ে নিতে হতো তখন। মনে মনে সব চালই ঠিক করে রেখেছিল চিত্ররঞ্জন। এত বড় বাড়ির মেয়ে, এত বড় ব্যবসা, এত বড় বাড়ির জামাই, সুখী হতে আর কি লাগে? এত নামি দামি পরিবারের সাথে নাম জুড়বে, আস্তে আস্তে পোর্ট থেকে ব্যবসার কাগজপত্র হাতে নিয়ে নেবে। টাকা যার, ক্ষমতা তার,
10 জনকে দিতেও বাঁধবে না, নিজের জন্য উড়াতেও কম পড়বে না। আশীর্বাদের আগে যখন জানতে পারল সোমলতা এ বাড়ির রক্তের সম্পর্কের মেয়ে না, তখন কিছুটা দমে গিয়েছিল। কিন্তু পরে যখন জানতে পারল সোমলতা এ বাড়ির মেয়ে না হলেও বাড়ির অন্যতম একজন মানুষ, তখন মনে আরেক ধরনের চাল খেলে গেল। এই যে তাকে ঠকানো হলো, আশীর্বাদের আগে এমন পরিস্থিতিতে জানানো হলো, এই ঘটনাকে কেন্দ্র করে সারা জীবন আরও বেশি সুবিধা নেওয়া যাবে। সব কিছুই পরিকল্পনা মাফিকই চলছিল, কিন্তু সব ভেস্তে গেল রতনের সেই কথাতে। জাহাজডুবি হলে রায়বাড়ি তো পথে বসবে, উল্টো অনেকের দায়িত্ব তার কাঁধে চলে আসবে। এই কথা তো কাউকে বুঝতে দেওয়া যাবে না। অনেক ভেবে চিন্তে ঠিক করলো মেয়ের চরিত্রে যদি দোষ লাগিয়ে দেওয়া যায়, তাহলে সরে আসাটাই হবে বুদ্ধিমানের কাজ। আর তার জন্য শেষ পর্যন্ত বিয়েতে আসতে হবে, যাতে সবাই ভাবে ছেলে না তো এসেছে। তারপরই সব কিছু শুনে ছেলে বিয়েতে রাজি হয়নি। আর ততক্ষণে মেয়ের চরিত্র নিয়ে কাটা ছেঁড়াতে সবাই ব্যস্ত থাকবে। চিত্তরঞ্জনের ঘাড়ে দোষ হাতার আগেই এখান থেকে সে হাত ধুয়ে বেরিয়ে যেতে পারবে। মাঝে বেশ কিছু গয়না কিনতে বড় অঙ্কের টাকা চলে গিয়েছে, সেটা নিয়ে অবশ্যই একটু দ্বিধায় পড়ে গেল সে। পরে ভেবে দেখলেও বিয়ে না হলে গয়নাগুলো নিশ্চয়ই ফেরত পাওয়া যাবে। সরকারি চাকুরি মানে সোনার হরিণ হলেও বেশ কিছু ব্যাপারে যোগাযোগ রাখা ভালো। বিয়েটা থেকে সে যে বাধ্য হয়ে পিছিয়ে এলো, এ কথা তার অফিসে জানাতে হবে। রায়বাড়ি যদি ক্ষমতা দেখিয়ে তার চাকরিকে বেকায়দায় ফেলে, অফিসে তো এ নিয়ে দোকান পাঁচ কথা হবেই। সবাইকে বোঝাতে হবে বিয়েটা করতে না পেরে সে কতটা দুঃখী আর তাকে কিভাবে ঠকানো হয়েছিল। নিজের মনকে ঠিক করতে তার কয়েকটা দিন ছুটির প্রয়োজন। আর এই অবস্থায় পরিচিত সবার থেকে একটু আলাদা থাকাই ভালো। এসব ভাবতে ভাবতে একটা টেলিফোন বুথের পাশেই গাড়ি থামায় চিত্তরঞ্জন। পোর্টে অফিসের কাজকর্ম সন্ধ্যার পর বন্ধ থাকলেও লোকজন সারা রাতি থাকে। 2বার রিং হতেই অপর প্রান্ত থেকে অফিসের পিয়ন ফোন ধরে। কি মনে হতেই নিজের পরিচয় না দিয়ে আগে জাহাজের খোঁজটাই নিল সে। অবাক হয়ে শুনল রায়বাড়ির কোনো জাহাজের তো ডুবি হয়নি। একটা ছোটোখাটো জাহাজ ডুবেছে, এটা সত্য কথা, কিন্তু সেটা রায় গ্রুপের তো জাহাজ না। খবরটা শুনে পাংশুমুখ বরণ করল চিত্তরঞ্জনের। এত বড় ধরা খেল সে। আরও কয়েক জায়গায় ফোন করে সে নিশ্চিত হলো। এখন কি করবে? ফিরে যাওয়ারও তো পথ বন্ধ। কিন্তু হেরে যাওয়ার ছেলে সে না। একবার চেষ্টা করা যেতেই পারে। রতন যদি চিরকুটটা না দিয়ে থাকে, তাহলে তো সব সামলে নেওয়া যেতেই পারে। দিলেও ক্ষতি নেই। বলবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সে বুঝে উঠতে পারেনি কী করবে, তাই বের হয়ে পড়েছিল। আর মনে হয়েছে এভাবে বিয়ে ফেলে আসাটা তার ভুল। মেয়ে ভুল যা করা তা তো করেই ফেলেছে। বিয়ের পর তো তার কাছেই থাকবে, তখন না হয় সে দেখে শুনে রাখবে। এসব কথা ভাবতে ভাবতে চিত্তরঞ্জনের মুখে একটা বাঁকা হাসি রেখা আবার ফুটে ওঠে। তাকে তো কেউ কিছু বলবেই না, বরং দয়া করে সে ফিরে এসেছে, সেই জন্য রায়বাড়ির মান সম্মান উদ্ধার করা যাবে। তাতে আরও ধন্য ধন্য করবে সবাই। হে যে মেঘ না চাইতেই জল। রেস্ট হাউসে ঘণ্টা 2-এর ভেতর ফিরে এলো চিত্তরঞ্জন। এখনও বিয়ের লগ্ন আছে। এসে রতনকে বলল, দেখ ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এখন যেভাবে পার বিয়েটা দিয়ে দে, যেন বিয়েটা না আটকায়। মানে আমি তো সেই চিরকুটটা ওদের হাতে দিয়ে দিয়েছি, এখন কিভাবে গিয়ে বলবো আমি? শোন, সমাজে মেয়ে বিয়ে মানে চারটিখানি কথা না। আর তার ওপর এবাড়ির বড় মেয়ে, একে তো লগ্ন পেরিয়ে গিয়েছে, তারপর যোগ্য পাত্র জোগাড় করা দুরূহ কাজ। আমি ফিরে এসেছি শুনলেই সবাই ধন্য হয়ে যাবে। তুই আগে খবরটা দে তো, আর কিছু করতে হবে না, সব এমনিই হয়ে যাবে। রতন শুধু অবাক হয়ে তাকিয়ে আছে চিত্তরঞ্জনের দিকে। সে আর কিছু বলল না, মাথা নিচু করে বেরিয়ে গেল রায়বাড়ির উদ্দেশ্যে। পথে টেলিফোন বুথে ফোন করে নিল এবং যা বোঝার বুঝে গেল। রতন একটু দ্বিধা নিয়ে রায়বাড়িতে এলো। কেন যেন চিত্তরঞ্জনের শিখিয়ে দেওয়া কথাগুলো আওড়াতে মন চাইল না। চোখের সামনে 2 বোনের ভবিষ্যৎ ভেসে উঠল। শেষে সত্য কথা বলার সাহসটাই নিল সে। সব জেনে তারা যদি মেয়ের বিয়ে দেয়, তাহলে রতনবাবুর অপরাধবোধ কিছুটা হলেও কমবে। সব জানার পর বাড়ির মানুষ মনক্ষুণ্ণ হলেও মেনে নিল, কারণ এ সমাজে মেয়েদের জীবনের চেয়ে মান সম্মানের ভয়টা বহু গুণ বেশি। লোকে কি বলবে, লোকের কাছে ভালো সাজতে হবে, এই ভেবে কত জীবন যে ভেতরে ভেতরে পুড়ে ছারখার হয়ে যায়, সমাজ কি তার হিসাব জানে? আবারও ঢাকের বাড়ি পড়ল। উলুধ্বনিতে মুখরিত হলো পুরো রায়বাড়ি। সবাই কানাঘুষা ছেড়ে দিয়ে বিয়ের কাজে লেগে পড়ল। মাথায় একটা বেশ টোপর পরে বর এলো ছাদনাতলায়। টোপরের ঝালরে মুখ বোঝা মুশকিল। একটু পরে পিঁড়িতে করে সোমাকে নিয়ে আসা হলো।
সোমার মাথাতেই আসে না পিড়ি কেন দরকার। আগেকার দিনে বাচ্চা মেয়েগুলো ঠিকমতো বরের নাগাল পেত না, গলায় মালা দেওয়ার জন্য তখন সবাই মিলে পিড়িতে করে বসিয়ে নিয়ে আসতো। এখন তো আর সেই দিন নেই, কিন্তু তাও যে কেন আদিকালের নিয়ম মেনে চলা হয়। সঞ্জিত পাশেই দাঁড়ানো, কেমন অদ্ভুত লাগছে তার। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, শুধু মনে মনে নিজেকে দোষ দিচ্ছে। তীর্থ হাসপাতালে বাবার রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছে। চিত্তরঞ্জনের ফিরে আসার খবর পেয়ে সে আর থাকেনি বাড়িতে। এত অল্প সময়ে এত মানুষের ভিড়ে তীর্থকে নিয়ে আলাদা করে ভাবার সময়ও কারো নেই। শুধু তিতলির মনে হয়েছে দাদা ভাইয়ের আসাটা দরকার, কিন্তু কে খবর দিবে এত রাতে। এত কিছু নিয়ে চিন্তা করতে করতে অস্থির হয়ে উঠেছে তিতলি। সোমার বিয়ের পিঁড়িতে 4 জন ধরেছে। সোমার চেয়ে পিঁড়ি মনে হলো একটু বেশি ভারী। হঠাৎ সামনের দিকে একটু হেলে উঠতেই সঞ্জিত গিয়ে পিঁড়িটা ধরল। সোমা মনে মনেই বলল, ভালোই হয়েছে জিদ্দা, শেষ যাত্রায় 4 জন বাঁশের মাচাটা যেভাবে ধরে, তুমিও আমাদের না হওয়া সম্পর্কে শেষ যাত্রায় একটা কাঁধ দিয়ে দিলে তো, তাই না? এভাবে বিদায় কয়জনই বা দিতে পারে বলো। সঞ্জিতের আর কোনো বোধশক্তি তার ভিতরে ছিল না, শুধু ভেবে চলেছে নিয়তি কতটা বিমুখ হলে এভাবে এই অবস্থায় আসতে হয়। মুখের ওপর পান পাতা নিয়ে সোমা পিড়িতে বসে। এখনও বরের মুখ দেখেনি সে। 7 বার ঘোরানো হলো বরের চারপাশ দিয়ে। তারপর পিড়িতে বসা অবস্থায় বর কনে দুজনের মাথার উপরে একটা চাদর মেলে ধরল সবাই। সবাই হাসছে আর বলছে, ও সোমা মুখ তুলে তাকা, দেখ তোর বর কেমন করে তাকিয়ে আছে, পান পাতা সরা সামনে থেকে, শুভদৃষ্টির সময় যে পেরিয়ে যাচ্ছে। সোমার হাত সরে না, চোখ দিয়ে শুধু জল পড়ে। ঠিক এই মুহূর্ত থেকে জীবনটা পাল্টে যাচ্ছে তার। এতদিনের যে বেড়ে ওঠা পরিবেশ, এই রায়বাড়ি, এই রায়বাড়ির প্রতিটা মানুষ, মেজমা, বড় মামা, সবাইকে ছেড়ে চলে যাচ্ছে সে। পালিয়ে যাবি নাকি সোমা? নিজেকেই নিজে বলে সে। পালানোর তো কোনো পথ নেই, সব পথ বন্ধ। ফেরার রাস্তা খোলা, কিন্তু ফিরে গেলে কি আর আগে সেই সোমাকে সবাই মেনে নেবে? মেনে নিবে না। অশরীরী আত্মার মতো সবাইকে দূরে সরিয়ে রাখবে তাকে। এই বাড়ির মানও যাবে, যে বাড়ি তাকে আশ্রয় দিল, তার প্রতিদান তো এভাবে দেয়া যাবে না। কেউ একজন জোর করেই সোমার মুখ থেকে পান পাতাটা সরিয়ে দিল। সোমা, মুখটা তোল, তোর বর যে চেয়ে আছে। প্রচণ্ড অনিচ্ছায় আর তিক্ততায় মুখটা তুলে দেখে বরের বেশে প্রণব মিটমিট করে তার দিকে তাকিয়ে আছে আর হাসছে। মুহূর্তেই সোমা জমে গেল, মাথাটা ঘুরে উঠল কি একটু। পিড়িতে থাকা অবস্থাতেই মনে হলো সোমা এক্ষুনি পড়ে যাবে। চট করে সোমার হাতটা ধরে সামলে নিল প্রণব। মুচকি হেসে শুধু একটু ফিসফিসিয়ে বলে ওঠে, কালুর কাছে জিলিপি বানানোটা শিখে নেব, চিন্তা নেই। কোনো কিছু নিয়ে আর চিন্তা করতেই ইচ্ছা করছে না সোমার। সত্যি কি প্রণবকে দেখলো, নাকি এত কাহিনীর ঘোরে সে চোখে ভুল দেখছে? শুভদৃষ্টি শেষে ঘাড় ঘুরিয়ে আবার প্রণবকে দেখতে গেল সে, এবং দেখতে গেলে প্রণব বলে, সারা জীবন পড়ে আছে জিজ্ঞাসাবাদের জন্য, এখন এতবার দেখলে লোক হাসবে কিন্তু। কেন যেন মন থেকে যে কালো মেঘটা ছিল সেটা সরে গেল। কি হবে সামনে জানে না সোমা, কিন্তু মন বলছে তার মুক্তি মিলেছে। কিন্তু চিত্ররঞ্জনের জায়গায় প্রণব কেন? আর বরপক্ষ তো বেশিরভাগই চিত্ররঞ্জনের, তাহলে কি থেকে কি হয়ে গেল? এত অল্প সময়ে এত কিছু হয়ে যাওয়াটা আসলেই খুব অদ্ভুত। বরপক্ষের লোক এসেছে বলেই সবাই যখন ছাদে জড়ো হলো, সোমাকে বিয়েতে বসতে অনেকটা বাধ্য করা হলো সমাজের দায়ে, তখন বিধাতা হয়তো ওপর থেকে কোনো খেল খেলেছিলেন। সবাই চলে যাওয়ার পর ছাদে সাবিত্রী দেবী ছিলেন আর প্রণব ছিলেন। দুজনেই জানে যে ছেলে বিয়ের মুহূর্তে আসর ছেড়ে চলে যায়, সেই ছেলের জীবনে কোনো বিপদে সোমাকে একলা রেখে যেতে কখনোই পিছু পা হবে না। কার হাতে গিয়ে সোমা পড়ছে তাহলে? প্রণব বলেই ফেলে, কাকিমা, এখানে বিয়েটা দেওয়াটা কি ঠিক হচ্ছে? ঠিক তো হচ্ছে না বাবা, কিন্তু মেয়েদের কপাল জানোই তো, যা লেখা আছে খন্ডা বেঁকে। এখানে তো কিছু লেখা নেই কাকিমা, এখানে লিখে দেওয়া হচ্ছে। আমার এই মেয়েটার ওপর বড় অনাচার হয়েছে বাবা, নিজেকে খুব অপরাধী লাগে গো। এ বাড়ি খুব অন্যায় করেছে সোমার সাথে। বাড়ি কেন অন্যায় করলো? এ বাড়ির একটা অংশ মন্দিরের সম্পত্তি ছিল। রায়বাড়ির পূর্বপুরুষরা ভোগ দখল করতে করতে একসময় নিজেরাই নিয়ে নেয়। সে আমলে পুরো এলাকা মন্দিরের আওতাতে ছিল। একসময় এক ভাগের মা গঙ্গা
কিছুই পেল না। দেশভাগের পর পুরোহিত ঠাকুরের সব ভাগী শরিক চলে গেলেন ওপার বাংলায়। শুধু মন্দির আর অল্প কিছু জায়গা নিয়ে পুরোহিত মশাই পরিবার নিয়ে থাকতেন। সেই পুরোতের বংশধরের রক্তই হলো সোমা। সাতকুলে কেউ ছিল না সোমার। মেয়েকে আমার হাতে তুলে দিয়ে তার মা চোখ বুঝলো, আর আমি সেটারও মান রাখতে পারলুম না। কাকিমা, একটা কথা বলবো? সাবিত্রী দেবী মাথায় ঘোমটা টেনে প্রণবের দিকে চাইলেন। চাকরি সূত্রে আমি মাস কয়েক পর দেশ ছাড়ব। আমার বাড়ি থেকেও বিয়ের জন্য মেয়ে দেখছে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি সোমার দায়িত্ব নিতে চাই। কথা দিচ্ছি, আপনার মেয়ের এতটুকু অযত্ন অবহেলা আমি হতে দিব না। চিত্তরঞ্জনের মতো একটা লোভী বিকৃত মানুষ সোমাকে ভালো রাখতে পারবে না, আর সোমা এটা কখনো মন থেকে মানতে পারবে না। যে অল্প কথা হয়েছে তাতে মনে হয়েছে উনি বেশ গভীর মনের মানুষ। আমাকে হয়তো মেনে নিতে পারবেন না, কিন্তু আমি বন্ধুত্ব দিয়ে সবটা ঠিক করে নেব। প্রণবের প্রস্তাবে চমকে উঠলেন সাবিত্রী দেবী। প্রণব সম্পর্কে বেশি কিছু না জানলেও ছেলেটাকে বেশ ভালোই লেগেছিল। সকাল থেকে দেখছিল খুব সহজেই সবার সাথে মিশে গেল, ছবি তুলছে। তীর্থর বন্ধুর বড় ভাই, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায়, দেখতেও সুন্দর, সোমার সাথে বেশ মানাবেও। মন থেকে কেন যেন বলে উঠল, নিজের করে যখন রাখতে পারলে না, তখন এক সৎ পাত্রে মেয়েকে দান না করলে শুধু অন্যায় না, মহা অন্যায় হয়ে যাবে। সাবিত্রী দেবী প্রণবের দিকে চেয়ে বললেন, কিন্তু এত অল্প সময়ে কিভাবে কি? আপনি মত দিলে অল্প সময়ে সব সম্ভব কাকিমা। একটু ভেবে নিয়ে সাবিত্রী দেবী বললেন, কথা দাও আমার মেয়েটাকে কষ্ট দিবে না। প্রণব চুপ করে প্রণাম সেরে নিয়ে বলে, আশীর্বাদ করবেন কাকিমা, এমন চিন্তাও যেন আমার মাথায় না আসে। কিন্তু তোমার বাবা মা? সোমলতার মতো একটা মেয়েকে ঘরের বউ করে পেলে মনে হয় না বাবা মার কোনো আক্ষেপ থাকবে। আর এত বড় হয়েছি, আমার জীবনের সিদ্ধান্ত আমার উপরে ছেড়ে দিয়েছেন তারা। আমি আজকের পরিস্থিতি বুঝে বললে আশা করি ওনারা রাগ করবেন না। আর আমার ভাই জয়ন্ত আছে এখানে, ও না হয় পাত্রপক্ষের দায়টা নেবে। সাবিত্রী দেবী মাথায় হাত রেখে বললেন, তুমি তৈরি হয়ে নাও বাবা, এখনও অত কিছু বলার দরকার নেই কাউকে, আমি দেখছি কি করা যায়। অদিতির সাথে আজ বহু বছর পর কোনো কথা হয় না সাবিত্রী দেবীর। ওই যে যেদিন সোমাকে নিয়ে আসা হলো এ বাড়িতে, তারপর থেকেই সাবিত্রী দেবী পারতপক্ষে অদিতিকে এড়িয়েই চলেন। অদিতিও সামনে আসার সাহস পায় না। মেয়ের বিয়েতে একটু দূরে দূরে থেকেছে সে। অদিতি সামনে আসেনি খুব একটা তেমন। সেই অদিতিকে ঘরে নিয়ে দরজায় খিল দিল মেজবউ। অবাক হয়ে ফ্যালফ্যাল করে চেয়ে আছে অদিতি। বৌদি, কিছু হয়েছে কি? কিছু হতো হয়েছেই, তা না হলে আমি তোমায় এভাবে টানি? কী হয়েছে বলো? কোনো খারাপ সংবাদ? এতদিন পর বৌদিটাকে এভাবে ডেকে কী বা বলতে পারে? বেশ আতঙ্ক নিয়ে অপেক্ষা করতে থাকে অদিতি। তোমার কি মনে হয় না সোমার প্রতি তুমি অন্যায় করছো? আমার প্রতি তুমি অন্যায় করছো? হালকা করে মাথা নোয়ায় অদিতি। আজ যদি সে অন্যায়ের কিছু একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ মেলে তাহলে করবে? অদিতি হ্যাঁ সূচক মাথা দোলায়। সোমার বিয়েটা চিত্তরঞ্জনের সাথে না, প্রণবের সাথে হবে। অদিতি অবাক হয়ে মুখটা তুলে যায়। তীর্থর বন্ধুর বড় ভাই, সকাল থেকে ছবি তুলছে, ছেলেটা ভালো, এতটুকুই তাদের জানা। কিন্তু চেনা নাই, জানা নাই। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাদেরকে তো কম চিনতাম না আমরা, কি হলো তাতে? ঠিক আছে বৌদি, তুমি যা ভালো বোঝো। শোনো, ছেলেকে বরণ করার সময় আস্তে করে চিত্তরঞ্জনকে সরিয়ে নিয়ে আসা হবে। তুমি বাড়ির কর্তাদের জানাও, কিন্তু পাড়ার লোক যেন এখনও না জানে। অদিতি অবাক হয়ে সম্মতিসূচক মাথা নাড়ে। সাবিত্রী দেবী এবার সঞ্জিতকে বোঝালেন, ঝামেলা ছাড়া কিভাবে বিয়েটা হবে সেটারও বুদ্ধি দিলেন। রতনবাবুকে নিয়ে চিত্তরঞ্জনকে আলাদা করে ডেকে বোঝাতে হবে, কোনো ঝামেলা করলে পুলিশকে জানানো হবে, এটাও তাকে বলে রাখা হলো। সঞ্জিত মায়ের কথা শুনে বেশ অবাক হলো। মায়ের মন ছেলেকে ঠিক পড়ে ফেলল। তুই আর মনে কষ্ট নিস না বাবা, আমি তো চেয়েছিলাম লতা আমাদের কাছে থাকুক, কিন্তু কি থেকে কি হয়ে গেল ভগবান জানে। প্রণব ছেলেটা ভালো রে, লতাকে ভালো রাখবে। এই পরিবেশে থাকলে মেয়েটা দম বন্ধ হয়ে মরে যাবে। সঞ্জিত আর কিছু বলেনি। এক হেরে যাওয়া মানুষের মতো বড় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া তার কী বা করার ছিল। একটু আস্তে করে বরবরণের সময় রতন আর চিত্তরঞ্জনকে আলাদা করে ঘরে ডেকে নিয়ে গিয়েছিল সে। চিত্তরঞ্জন বাবু, আপনার সাথে আমরা সোমার বিয়ে দিচ্ছি না,
বিয়েটা হবে অন্য আরেকজনের সাথে, কিন্তু আপনি খবরদার এই ঘর ছেড়ে বের হবেন না। আপনার চিরকুট আর বিয়ে ফেলে চলে যাওয়াতে আমরা এমনিতেই অনেক বিব্রত। চাইলে অনেক কিছুই করা যাবে আপনার বিরুদ্ধে, সে ক্ষমতা রায়বাড়ির আছে সেটাও আপনি খুব ভালো মতোই জানেন, কিন্তু মেয়ের বিয়ে বাড়ি বলে আমরা চুপচাপ আছি। সোমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত বরযাত্রীরা কোথাও যাবে না, আর আপনিও এই ঘর থেকে বের হবেন না, নয়তো আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। এই রায়বাড়ির বড় কর্তা আপনাদের যেমন কার্যকলাপে এখন শয্যাশায়ী, আর আমাদেরও মান সম্মান নিয়ে খেলার জন্য আশা করি সঠিক জবাবদিহিতা আপনি দিতে পারবেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে সঞ্জিত। চিত্তরঞ্জন কেমন যেন বোকা হয়ে বসে থাকে। তার সব চাল এভাবে ধরা খাবে সে দুঃস্বপ্নেও ভাবেনি। রবিবাবুর এলাকা দেখতে এসে প্রণবের মনে হলো সে নিজেও একটা গল্পের ভিতর আটকে গেল। তবে যাই হোক না কেন, সে চায় না তার গল্পের সমাপ্তিতে কোনো রকমের দুঃখ বা কষ্ট থাকুক। খুব অদ্ভুতভাবে প্রণব আর সোমা 7 পাকে বাধা পড়ল। অগ্নিসাক্ষী রেখে সোমার সিঁথিতে সিঁদুর তুলে দিল প্রণব। দুজনে মিলে ছাদনাতলার ঘাট পার হলো। বাড়ির মেয়ের মহল দুজনকে নিয়ে কড়ি খেলায় মেতে উঠল। আবার সবশেষে কনকাঞ্জলি দিয়ে রায়বাড়ি থেকে বিদায় নিল দুজনেই। বিদায় বেলায় সব ফেলে এগিয়ে এসেছিল সোমা, তবে তার সাথে ছিল অনেক কথার বোঝা। সবচেয়ে অবাক হয়ে গিয়েছিল তিতলির কথা শুনে। যে তিতলির সাথে এত ভালো সম্পর্ক ছিল সে পর্যন্ত কটু কথা শোনাতে পিছপা হয়নি। বাসরাতে সবাই যখন রাত জেগে গল্পে মেতেছে তখন তিতলি আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে বলেই ফেলেছিল, যা খেল দেখালে সোমাদি, প্রণাম তোমায়। কী যে জাদুটোনা করো বলো তো, যে ছেলেরা তোমার জন্য এমন করে মরে যায়। এই বলেই আসর ছেড়ে বেরিয়ে এসেছিল সে, তারপর আর মুখোমুখি হয়নি। সোমাও খুব কষ্ট পেয়েছিল। ভেবেছিল তীর্থদা কষ্ট পেয়েছে বলে ওভাবে বলেছে, আসলে ব্যাপার আরও গভীর ছিল। এমনিতেই তিতলির মন বেশ খারাপ। বিয়ে নিয়ে মা দাদার এত কাহিনী, বাবার অসুস্থতা, সব মিলিয়ে চাপা ক্ষোভ ছিল। কিন্তু প্রণবের সাথে বিয়েটা মানতে পারেনি তার আরেকটা অন্যতম কারণ হলো বিয়ের দিন সকাল থেকেই প্রণবের প্রতি তার একটা আকর্ষণ কাজ করছিল। মনে মনে কিশোরী কন্যা স্বপ্নও সাজিয়ে ফেলেছিল, কিন্তু যে সে স্বপ্ন এভাবে ভেঙে যেতে পারে সেটা তার কল্পনার বাইরে ছিল। তিতলি সারাদিনের চাহনিতে প্রণব সেটা ঠিকই বুঝতে পেরেছিল। মানুষের মন আবেগে পূর্ণ, তাই তো সবার কষ্ট ছাপিয়ে তিতলি পাওয়ার আগেই সেটা হারিয়ে ফেলল। তা নিয়ে নিজের মনকে আর সংযত রাখতে পারেনি। আর তীর্থ বিধাতার খেল দেখিয়ে বাকশক্তি হারিয়ে ফেলবে এমন অবস্থা। চয়নের দাদা প্রণবের সাথে সারা জীবনের একটু একটু করে জমে রাখা অক্ষয়া চলে গেল, অথচ সেই প্রণব তারই হাত ধরে বাড়িতে এসেছিল। একে মনে হয় নিয়তি বলে, নয়তো কোথাকার কে প্রণব, চেনেই না জানেই না, শুধু চয়নের দাদা, এই পরিচয়ে এতটা খাতির জমে উঠেছিল। নেপালে পাহাড়ে ঘুরতে ঘুরতে রবিবাবুর কবিতা, আর সেখান থেকে কুঠিবাড়ির গল্প, হাঁটতার রেস ধরে রায়বাড়িতে একদম বিয়ের দিন হাজির। সব যদি লেখায় থাকে তাহলে কেন এত ভাবনা, কি নিয়ে জীবনে এত এগিয়ে যাওয়া। বড় মামাকে ধরে সোমার কান্না থামে না। মামাও পরম মমতায় সোমাকে আগলে ধরে চোখের জল মুছছেন। প্রণবের মতো একটা ভালো ছেলেকে এভাবে পেয়ে যাবে কেউ ভাবেনি। প্রণবকে পেয়ে এবারই সকলেই খুশি। যে চিন্তায় মামা শয্যাশায়ী ছিলেন সেই চিন্তা থেকেও অনেকটা মুক্তি মিলল। মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছে পৃথু, ওকে কেউ থামাতে পারছে না। প্রণব গিয়ে তাকে কোলে তুলে নিয়ে বলল, চলো তো ছোটো গিন্নি, তোমাকেও নিয়ে যাই। বিদেশ বিভুঁয়ে আমরা একা একা কী করবো, চলো তুমি ব্যাগ গুছিয়ে নাও, আমরা তোমায় এসে নিয়ে যাব। প্রণবের কথায় সবাই একটু হেসে ওঠে। কনকাঞ্জলি দিয়ে এ বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা তখন সোমার। অদিতি আঁচল পেতে সোমার পিছে দাঁড়ালেন। বিদায় কি কেউ নিতে পারে, নাকি বিদায় কেউ কাউকে দিতে পারে? দুমুঠো চাল ফেলে দিয়ে দিলেই কি সব ঋণ শোধ হয়ে যায়? ছোট্ট পুটলিতে করে সোমা যখন রায়বাড়িতে এলো, যে ভালোবাসা, যে বিশ্বাস, যে আস্থায় বড় হলো সবার আদরে, তা কি এই 2 মুঠো চাল ছুঁড়ে দিয়ে শোধ করে দেওয়া সম্ভব? বাড়ির সেজবউ সুলতা কুলোই করে চাল আর কড়ি নিয়ে সামনে দাঁড়ালো সোমার। নে দেখিনি মা, চাল আর কড়িগুলো মুঠোতে নিয়ে পেছনে ফেলে দে তো, দিয়ে সামনের দিকে এগো। ও মামি, আমি পারবো না মামি, এই 1 মুঠো চাল আর কড়ি দিয়ে তোমাদের ঋণ আমি কিভাবে শোধ করব বলো? পাশ থেকে অচলা মাসি চোখ মুছে বলে, ওসব তো বিয়ের নিয়ম রে, বাপের কুলের সব ঋণ মিটিয়ে শ্বশুর কুলে যেতে হয়। মুঠো ভরে চাল আর কড়িগুলো নে না মা, নে। সোমা কিছুটা থমকে দাঁড়ালো। মেজমা কই? তোর বিদায় দেখতে পারবে না বলে বারান্দায় গিয়ে ঠাঁই নিয়েছে।
মেজমাকে এখানে নিয়ে এসো। আচার নিয়ম চাল আর কড়ি যদি ফেলতেই হয়, আমি চাই মায়ের সাথে মেজমাও আঁচল পেতে থাকুক। আমার এই জীবনে মায়ের আদরের চেয়ে বেশি আদর মেজমাই আমাকে দিয়েছে সারা জীবন। সবার চোখেই জলে টলমল। প্রণব আস্তে করে সবার চোখের আড়ালে নিজের চোখের জলটা লুকিয়ে নিল। দোতলার বারান্দায় দাঁড়িয়ে রাঙাদেবী দেখছেন সোমলতার চলে যাওয়া। এভাবে দেখছিলেন বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য পুরুতের দৌড়ঝাঁপ। হারু মুখুজ্জে অভিশাপ দিতে দিতে রায়বাড়ি ছেড়ে যাওয়া, আবার সময়ের স্রোতে নিজের মেয়ে আর নাতনির জন্য এই বাড়িতেই ফিরে আসা। কালের এক সাক্ষী হয়ে আছে রাঙাদেবী। পথের ধুলোর পানি চেয়ে রইলেন অনেকক্ষণ। হয়তো এর পরে আরও কোনো কিছুর সাক্ষী তাকে হতে হবে না। সময়ও তার হয়ে এসেছে। তাকে চলে যেতে হবে ওপারে, যেথায় তার পূর্বপুরুষেরা অপেক্ষা করছে তার জন্য। সময় ফুরোয়, বেলাও ফুরোয়। ফুরোয় না শুধু নিয়তির খেলা। পথের পানে চেয়ে রাঙাদেবীর চোখের সামনে ভেসে উঠল রায়বাড়ির সেই পুরনো আখ্যান। সকল শ্রোতা বন্ধুরা, রায়বাড়ির পুরাটা না, অর্ধেকটা শেষ হয়েছে কেবল। রাঙাদেবীর চোখের সামনে যেই আগের উপাখ্যানগুলো ফুটে উঠছে, সেগুলা নিয়েই বন্ধনে রায়বাড়ির পরবর্তী পর্বগুলো হবে, অর্থাৎ যেটার নাম কিনা লেখিকা দিয়েছেন আদি পর্ব। তো সেটা আমরা আগামী কোনো ভিডিওতে শুরু করি। আজকে এই পর্যন্তই থাকুক। ধন্যবাদ সকলকে।